একটা নয়া বিশ্ব ব্যবস্থার কথা শোনা যাচ্ছে, তার পদধ্বনি শোনা যাচ্ছে, নানা বিশ্লেষণ হচ্ছে। এ বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, ইউরোপ কি নিঃসঙ্গ হয়ে যাচ্ছে? পশ্চিম ধারণাটি তবে কি ভেঙে পড়ল? যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? বা নয়া ব্যবস্থায় চীনই কি একমাত্র রাজত্ব করবে, বা চীনকে কি গোটা পশ্চিম বা বাকি অপরাপর প্রতিযোগিতায় থাকা দেশগুলো কি ঠেকাতে পারবে? দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। নয়া বিশ্ব পর্ব 2। শি, পুতিন, মোদি বনাম নিঃসঙ্গ ইউরোপ। আসলে ইউরোপ কতটা নিঃসঙ্গ হয়ে গেল, বা প্রেসিডেন্ট শি জিনপিং তার নেতৃত্বে আসলে চীন কতদূর কিভাবে এগোলো, বা যেই ব্রিক্সের কথা, যে পঞ্চশক্তির কথা বলা হচ্ছে, সেই পঞ্চশক্তি আসলে কতটুকু নিজেকে একাট্টা করতে পারলো, আমরা একটু দেখে নিই। বরং অনেক আগের পর্বে আমরা বলেছি ব্রিক্স নিয়ে নানা ধরনের বিরোধ হয়েছে। 2008 সালের মহামন্দার পর ব্রিক্স গঠনের তৎপরতা শুরু হয়, সেটা নিয়ে নানা ধরনের উদ্যোগ শুরু হয়। সেটা পশ্চিমা বিশ্ব কিছু অংশ প্রথমে হচ্ছে নিরীহ একটা গোষ্ঠী তৈরি হচ্ছে মর্মে তারা এক ধরনের স্বাগত জানিয়েছে বা নীরব ছিল। কিন্তু তারপর দেখা গেছে যখনই অর্থনৈতিক উদ্যোগগুলো তৈরি হলো, ব্রিক্সের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ যখন সামনে এলো, তখনই দেখা গেল নানা ধরনের বিরোধ। রিজার্ভ কারেন্সির কথা আমরা আগের পর্বে বলেছি। সেই রিজার্ভ কারেন্সির ধাক্কায় ডলার যখন আক্রান্ত হলো, তখনই কিন্তু আরব বসন্তের মতো ঘটনা ঘটলো। দেশে দেশে একে একে আরব অঞ্চলে, বিশেষত মধ্যপ্রাচ্যের যে দেশগুলো বা মিনা অঞ্চল, মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা অঞ্চলের যেই নেতৃবৃন্দ এটার সাথে যুক্ত হয়েছিল, সেই নেতৃবৃন্দের কেউই কিন্তু এখন আর ক্ষমতায় নেই। তার সেই জায়গাগুলো রিপ্লেস হলো, নানাভাবে সেই রিপ্লেসমেন্টটা ঘটছে। তো কি সেই উদ্যোগগুলো, ব্রিক্স সেই সময় কী ধরনের উদ্যোগ নিয়েছিল? একটি হচ্ছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে AIIB। এর পাশাপাশি হচ্ছে CFR, বা হচ্ছে আরেকটি হচ্ছে NDB। তো এই ব্যাংকগুলো সে সময় 2009 সালেই AIIB গঠনের হচ্ছে একটা ঘোষণা আসে, যেটা সেই সময়টাতে বেশ একটা আলোচনার জন্ম দিয়েছিল, এবং বলা হচ্ছিল যে এইটা একটা বিশ্বব্যাংকে বা বিশ্বব্যাংক IMF এর যেই রাজত্ব, সেই রাজত্বে বড় ধরনের ভাগ বসাতে যাচ্ছে। তো AIIB 2009 সালে উদ্যোগ বা সেই ঘোষণাটি এলেও AIIB কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালের ডিসেম্বরে। বর্তমানে AIIBর সদস্য সংখ্যা বা এটার সাথে যুক্ত দেশের সংখ্যা হচ্ছে 110। শুনলে অবাক হবেন যে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের নামের এই যে ব্যাংকটি AIIB, এটার মধ্যে এশিয়ার দেশ আছে মাত্র 42টি। 110টির মধ্যে বাকি আছে আফ্রিকার 22টি, ওশেনিয়া অঞ্চলের 10টি, দক্ষিণ আমেরিকার 8টি। আর মজার বিষয় হচ্ছে ইউরোপের 26টি দেশ এটার সাথে যুক্ত, এমনকি উত্তর আমেরিকার 2 দেশও এটার সাথে যুক্ত। আপনারা চীনের সেই বিখ্যাত হচ্ছে, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলেছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI প্রকল্প বলি, বা হচ্ছে তাদের ঘোষণা যে পুরনো সিল্ক রুটটি তারা হচ্ছে পুনরুদ্ধার করবে, এবং সেটা নিয়ে নানা তৎপরতা আপনারা জানেন। তো এই ব্যাংকের যে গঠনের পর এটার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা মোটামুটি বোঝা গেল সদস্য দেশগুলোর সংখ্যা দিয়ে। তারপরে NDBর কথা যদি বলি, এটার সাথেও বিপুল সংখ্যক বিনিয়োগ এটার সাথে যুক্ত আছে। বা CFR এর কথা যদি বলি, সেটার ক্ষেত্রেও একটা বড় বিনিয়োগ যুক্ত আছে। তো রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিলে ওই পিরিয়ডেই কিন্তু এটা যখন হচ্ছে রূপায়ণ হয়, আপনারা আগের পর্বে বলেছি 2012 থেকে 16-র মধ্যে মোটামুটি এই যে এখনকার যে নেতৃবৃন্দ নিয়ে আলোচনায় আছেন যারা, সেই নেতৃবৃন্দ কিন্তু এই 2012 থেকে 16-র ভেতরেই হচ্ছে ক্ষমতায় চলে এসেছেন। ডোনাল্ড ট্রাম্প এসেছেন 2016-তে, তার আগেই কিন্তু বাকিরা বিভিন্ন জায়গায় চলে এসেছেন। তুরস্কের এরদোগান একটু পরে এসেছেন। তো রাশিয়া, চীন এবং ভারতের যেই এখনকার নেতৃবৃন্দ, তারা কিন্তু 2012 থেকে 14-র মধ্যে চলে এসেছেন। AIIB গঠিত হচ্ছে 2015 সালে। এবং সেখানে আপনারা দেখবেন যে একদিকে ভ্লাদিমির পুতিন আসছেন, শি জিনপিং আসছেন, নরেন্দ্র মোদী আসছেন, এবং ওদিকে ব্রাজিলে চলে আসছেন কিন্তু জায়ের বোলসোনারো। তো জায়ের বোলসোনারোকে একসময় বলা হতো ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ তিনিও উগ্র জাতীয়তাবাদের চর্চা করেন, লোকরঞ্জনবাদের চর্চা করেন, এবং হচ্ছে বিশ্বায়ন বিরোধী এক ধরনের চেতনা তার আছে। এবং এর পাশাপাশি হচ্ছে যে টেকসই অর্থনীতি বা পরিবেশ বান্ধব অর্থনীতি বা ক্লাইমেট ফান্ডের ইস্যু, সেটাকে তিনি একইভাবে হচ্ছে খারিজও করেন। তো এই যে ঘটনাটি, তারপরে তো আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প সামনে হাজির হলেন এবং তিনি আমেরিকা ফার্স্ট নীতি ঘোষণা করলেন। তো এই আমেরিকা ফার্স্ট নীতিকে তিনি প্রথম ঘোষণা করলেন ইতিহাসে? না,
এই আমেরিকা ফার্স্ট নীতি আমরা যদি ইতিহাসের একটু পেছনে যাই, আমরা দেখব যে 1930-এর দশকে যুক্তরাষ্ট্রে এই আমেরিকা ফার্স্ট নীতি ঘোষিত হয়েছিল এবং সেটা হচ্ছে পুনরুক্ত হয়েছিল 1950 সালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সেই সময়টা 1930-এর সেই বিখ্যাত বৈশ্বিক মহামন্দার ফলাফল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো সেই 1930-এর দশকে যে আমেরিকা ফার্স্ট নীতি ঘোষিত হয়েছিল সে সময়টাতেও কিন্তু মোটা দাগে নীতিগুলো এমনই ছিল। সেই আলোচনা আমরা পরের আরেকটি পর্বে যাব, সেটা বিস্তারিত আলোচনা সেখানে থাকবে। কিন্তু এখানে বলে রাখি যে সেই সময়ের মূল দ্বন্দ্বটি আসলে কী ছিল। 50-এর দশকের যে আমেরিকা ফার্স্ট নীতি সেইখানের মূল দ্বন্দ্বটি ছিল অ্যান্টি কমিউনিজম। আমেরিকার ভাষ্যটি ছিল আমেরিকা ফার্স্ট মানে হচ্ছে, এটার আরেকটি অর্থ ছিল অ্যান্টি কমিউনিজম। সেটা ওই সময়ের তার অবধারিত মার্কিন নীতি বলা যায়, কারণ দ্বিমেরু বিশ্ব কাঠামোর একটি মেরুতে ছিল হচ্ছে কমিউনিজম, আর একটি মেরুতে ছিল হচ্ছে ক্যাপিটালিজম। তো ক্যাপিটালিজমের মেরু স্বাভাবিকভাবেই হচ্ছে কমিউনিজমের মেরুকে হচ্ছে খারিজ করার মধ্য দিয়ে এগোবে, এটাই স্বাভাবিক। এবং সেই জায়গার সাথে এখনকার সময়ের একটা তফাৎ হচ্ছে, সেই সময় কিন্তু একটা তত্ত্বের প্রতিযোগিতা ছিল, অর্থাৎ ক্যাপিটালিজম বা পুঁজিবাদ আসলে হচ্ছে বিজয়ী হবে নাকি কমিউনিজমটা বিজয়ী হবে। নতুন বিশ্ব কাঠামো সেই সময় প্রবর্তনের ইস্যু ছিল, সেইখানে এক ধরনের পূর্ব ইউরোপের দেশগুলো একে একে কমিউনিজমের দিকে ধাবিত হচ্ছিল এবং সেইটাকে পুঁজি করেই কিন্তু যুক্তরাষ্ট্র নিয়েছিল অ্যান্টি কমিউনিজমের পথটি। তো সেটা একই সাথে হচ্ছে একটা অর্থনৈতিক কাঠামো বা একটা আদর্শের লড়াইও ছিল, কিন্তু এই সময়ে এসে সেই আদর্শ বা অর্থনৈতিক কাঠামো নিয়ে কিন্তু দ্বন্দ্বটি হচ্ছে না। এইখানে যেই নেতৃবৃন্দের কথা আমরা বললাম, ওদিকে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছি, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং বা নরেন্দ্র মোদী, বা এদিকে এরদোগান বলি বা বোলসোনারো বলি, তাদের কেউই কিন্তু কোনো পৃথক অর্থনৈতিক কাঠামো নিয়ে ডিবেটে যাচ্ছেন না। কাঠামোটি তারা মোটা দাগে পুঁজিতান্ত্রিক একটি কাঠামো, অর্থনৈতিক কাঠামোর মধ্যে থেকেই তারা এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। শি জিনপিং যদি বা তার চীন যদিও হচ্ছে দ্বৈত নীতির কথা বলে, কিন্তু সেখানে আসলে পুঁজিতান্ত্রিক কাঠামোতেই আসলে চীন চলে। তো সেটার সাথে 1930-এর ওই আদর্শিক লড়াইকে আসলে মেলালে চলবে না, কিন্তু মোটা দাগে একটি মন্দার প্রেক্ষাপটে জন্ম নেওয়া যেই প্রতিযোগিতা এখনকার, এটিও আসলে 2008-এর মহামন্দার প্রেক্ষিতেই তৈরি হওয়া একটা প্রতিযোগিতা, সেই জায়গাটি আমি বলছি। দ্বিতীয় হচ্ছে এই যে নেতৃবৃন্দ, সেটা হচ্ছে 2012 থেকে 16-র মধ্যে মোটামুটি সামনে চলে আসে এবং নতুন এক বৈশ্বিক কাঠামো প্রবর্তনের নামে নতুন একটা ভাগবাটোয়ারার জন্ম হয়। সেই ভাগবাটোয়ারা বাণিজ্যের মধ্য দিয়ে, সেই ভাগবাটোয়ারা হচ্ছে দেশে দেশে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে, কখনো এটা যুদ্ধ পর্যন্ত গড়াচ্ছে, কোথাও 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 এটা হচ্ছে বিপ্লব, কোটানকোট বিপ্লব শব্দ দিয়ে হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে, কোথাও এটাকে দেখানো হচ্ছে গণতন্ত্রের এই আগমন ঘটছে বা গণতন্ত্রের বিলোপ হচ্ছে, কোথাও এটাকে বলা হচ্ছে অভ্যুত্থান। এরকম নানাভাবে নানা তকমায় আসলে এই বিষয়টা হাজির হচ্ছে। কিন্তু বেসিক্যালি সামনে কি কি আসছে, কিছু চিহ্ন সমষ্টি আমাদের সামনে আসছে। এর মধ্যে আছে হচ্ছে একেবারে নিকট যেই অতীতের ইতিহাস, নিকট যে ইতিহাস, সেটা বাদ দিয়ে আরও পুরনো কোনো ইতিহাসকে মাটি খুঁড়ে সামনে নিয়ে আসা, ধর্ম বা হচ্ছে জাতীয়তা, জাতিতাত্ত্বিক জাতীয়তা ধরন ধরে এক ধরনের প্রচার সামনে আসছে। এবং এই উগ্র জাতীয়তাবাদ বলি, সেটা ধর্মীয় হতে পারে বা হচ্ছে ভাষাভিত্তিক হতে পারে, নানা ধরনের উগ্র জাতীয়তাবাদ যদি আমি বলি, সেই উগ্র জাতীয়তাবাদের আগুনে এক রকমের ঘি ঢালা হচ্ছে। সেইটা বিভিন্ন রাষ্ট্রে ছোট ছোট শাসক, অর্থাৎ এই দেশগুলোর প্রযোজনায় জন্ম নেওয়া যে শাসকেরা, তাদের মধ্য দিয়ে বিভিন্ন দেশে দেশে এই ঘটনাটা ঘটছে। তো এই যে তাহলে 1990-এর শুরুতে যখন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে ভেঙে গেল, ওই দশকের শুরুতে যখন ভেঙে গেল, পূর্ব ইউরোপের দেশগুলো কমিউনিজম থেকে একে একে বেরিয়ে এলো, একটা ফলো দ্য মস্কো, আপনারা জানেন যে সেই গান দিয়ে সাংস্কৃতিক একটা বিনিময় হলো। তো সেই সময় স্যামুয়েল হান্টিংটন কিন্তু একটি তত্ত্ব দিয়েছিলেন যে সভ্যতার সংঘাত নিয়ে যে তত্ত্ব, সেইখানে ইতিহাসের মৃত্যু শব্দবন্ধটি প্রযুক্ত হয়েছিল। ইতিহাসের মৃত্যু বলতে তিনি এই লড়াইয়ের মৃত্যুটি বলেছিলেন, যে কমিউনিজম আর ক্যাপিটালিজমের যে দ্বন্দ্ব, সেই লড়াইয়ের মৃত্যু, এটা ইতিহাসের মৃত্যু বেসিক্যালি। কিন্তু সভ্যতার সংঘাত কি থেমে গেছে? তিনি সভ্যতার সংঘাত হিসেবে তখন দেখিয়েছিলেন যে পশ্চিমা সভ্যতার সাথে ইসলামের দ্বন্দ্ব মধ্য দিয়ে এই সভ্যতার সংঘাত চলমান থাকবে, অর্থাৎ সভ্যতার সংঘাত থেকে কখনো মুক্ত হবে না পৃথিবী। তো ইসলাম বনাম অন্যরা,
এটা দিয়ে হচ্ছে পাঠ করা হয়েছিল। কিন্তু এখন যে ব্যবস্থা সামনে আসছে সেই ব্যবস্থা কিন্তু এই বাইনারিটা আপাতত ভেঙে দিচ্ছে। আমরা বিভিন্ন সময় ইসলামোফোব শব্দ বা এই ধরনের শব্দবন্ধে প্রয়োগ দেখি, সেইটার যাত্রাটা কিন্তু সেখানে হয়েছিল এবং সেটার মধ্য দিয়ে, অর্থাৎ সেটার জায়গা থেকে হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, যেটা টুইন টাওয়ার হামলার পরবর্তীতে আল কায়েদার এগেনস্টে সেই অভিযানের, মার্কিন অভিযানের মধ্য দিয়ে যেটা সূচনা, সেটা দেশে দেশে নানাভাবে প্রযুক্ত হয়েছে, নানা জায়গায় হয়েছে। আইএসআইএসের উত্থান আমরা দেখেছি, জঙ্গিবাদী গোষ্ঠী। তো তাদের মধ্য দিয়ে এইটার প্রচার যেমন এক পক্ষ এটা করেছে, এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্লেষণে আমরা দেখেছি যে এই প্রত্যেকটি গোষ্ঠী, যে আইএসআইএস বলি, আল কায়েদা বলি বা এই ধরনের যে গোষ্ঠী, প্রত্যেকটি কিন্তু আবার হচ্ছে মার্কিন ফান্ডেড। তো এটা খুব মজার যে আমি আমার প্রতিদ্বন্দ্বীকে নিজেই নির্মাণ করে তার সাথে আমি যুদ্ধে তৎপর হই, সেটা আরেক ধরনের আলোচনা। কিন্তু এবারের আলোচনাটি, এবারের এই লড়াইটি এই সংজ্ঞায়ন মেনে কিন্তু হচ্ছে না। যেমন অর্থোডক্স রাশিয়া, অর্থোডক্স খ্রিস্টিয়ানিটির ফলোয়ার রাশিয়া, তারা কিন্তু ইউক্রেনে যে হামলা করেছে সেই ইউক্রেনও অর্থোডক্স হিসেবে পরিচিত। তারা রাশিয়া কিন্তু কোনো মুসলিম অধ্যুষিত দেশে হামলা চালায়নি। রুশ কর্তৃপক্ষ এক্ষেত্রে হচ্ছে সিভিলাইজেশন স্টেটের পরিচয়টি সামনে আনছে। সেইটা এনে তারা ইউক্রেনে যে তাদের অভিযান, সামরিক অভিযান বা হচ্ছে বেলারুশকে নিজের পকেটে পড়া, এই কাজটি তারা এই সিভিলাইজেশন স্টেট তকমাটি সামনে এনেই কিন্তু করছে। বা আমি যদি নরেন্দ্র মোদীর কথা বলি, নরেন্দ্র মোদী 2024 সালের গণতন্ত্র সম্মেলনে বলেছে গণতন্ত্র হচ্ছে ভারতীয় সভ্যতার রক্তপ্রবাহ। অর্থাৎ এখানেও কিন্তু সেই সভ্যতা প্রসঙ্গটি সামনে চলে আসছে। অর্থাৎ হান্টিংটন যেই সভ্যতার সংঘাতের কথা বলছেন, আমরা এখানে কিন্তু কয়েকটি সভ্যতার নমুনা আমরা সামনে পাচ্ছি। নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী কার্ডটি খেলছেন, রামরাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছেন বা এখনও করে যাচ্ছেন। একেবারে উত্তরপ্রদেশ থেকে যাত্রা করে এখন পশ্চিমবঙ্গেও একেবারে জোর শ্বাস ফেলছেন, যে পশ্চিমবঙ্গ কখনোই এই ধরনের রাজনীতিতে যায়নি। সেখানেও ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে 26 সালে হওয়ার কথা, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে হয়তো বিজেপি জিতেও যেতে পারে। কিছুদিন আগেই আরএসএসের সভাপতি পশ্চিমবঙ্গ সফর করে গেছেন, যেটাকে অনেক বড় ঘটনা হিসেবে সামনে হাজির করা হয়েছে। এই বিশেষত দিল্লি বিজয়ের পরে, দিল্লিতে কেজরিওয়ালের পতনের মধ্য দিয়ে দিল্লিতে বিজেপির অধীনে চলে যাওয়া, সেইটার মধ্য দিয়ে সেটার পরপরই হচ্ছে পশ্চিমবঙ্গে সফর, এবং সেখানে বেশ লম্বা সফরই তিনি করেন। এর পাশাপাশি যদি আমরা দেখি 2020 সালে এরদোগান হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট হন, এবং সেখানে হচ্ছে তুর্কি সভ্যতাকে হুমকির মুখে বলে তিনি আখ্যা দেন, এবং এই সভ্যতা হুমকির মুখে বলেই তিনি কিন্তু নিজের ওয়ান ম্যান শো কায়েম করেন। এবং সেইখানে তিনি বারবার করে যেটা সামনে আনেন সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের গৌরব, অটোমান সাম্রাজ্যের সেই ঐতিহ্য, সেই ইতিহাসকে তিনি বারবার প্রচার করেন। আমরা যদি শি জিনপিংয়ের দিকে তাকাই, শি জিনপিং 2023 সালে একটি বক্তব্যে তিনি বলেছেন যে চীনই হচ্ছে সেই সভ্যতা যা হচ্ছে রাষ্ট্র হিসেবে এখনও অব্যাহত। অর্থাৎ সেই সভ্যতা বা অবিচ্ছিন্ন শব্দটি তিনি প্রয়োগ করেছেন। তার মানে সভ্যতার আলাপটি কিন্তু তিনিও তুলেছেন। তাহলে ডোনাল্ড ট্রাম্পের দিকে যদি যাই, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেখানে এই সভ্যতার কথাটি এক অর্থে তিনি বলছেন, আমেরিকাকরণ অর্থে। সেটা কীরকম? আমরা প্রত্যেক এই মাত্রই যে কয়েকজন নেতার কথা বললাম, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং এরদোগান, এই চার নেতাই সিভিলাইজেশন স্টেটের কথা বলছেন। শুধু বলছেন না, তারা এটার সমর্থনে নানা ধরনের চিহ্ন সমষ্টিকে হাজির করছেন, সেটা নিয়ে নানা প্রচার যন্ত্র আছে, সেটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। তো সভ্যতা কেন্দ্রিক ভাষ্য এবং পাল্টা ভাষ্যের এক ধরনের সংঘাত কিন্তু তৈরি হচ্ছে, সেটা তাদের দেশের ভেতরে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এইটা স্বাভাবিকভাবেই হচ্ছে চারপাশে ছড়িয়ে পড়বে। অনেকটা ওই যে শিমুল বীজ ফাটলে যেভাবে হচ্ছে তুলা চারপাশে ছড়িয়ে যায়, আমরা দেখি যে গরমে চাপে তাপে সেটা চারদিকে ছড়িয়ে পড়ে। এই চাপ তাপ তো রাজনীতির মাঠেও আছে। সেইখানেও কিন্তু এই যেই সভ্যতার আলাপটি, এই উগ্র জাতীয়তাবাদের যে আলাপটি, সেইটা কিন্তু পর্যাপ্ত উত্তাপ এবং পর্যাপ্ত চাপ তৈরি করতে পারলে চারপাশে ছড়িয়ে পড়ে, এবং আশপাশের তুলনায় খর্বশক্তি বা মধ্যম শক্তির যে দেশগুলো, যেটা আসলে ওইভাবে বিশ্ব রাজনীতিতে তেমন বড় ভূমিকা রাখে না, তো সেই দেশগুলোর মধ্যেও কিন্তু এই চর্চাটি ছড়িয়ে পড়ে তখন। তো ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেই একটা ঐকমত্য, আমরা আগের পর্বে বলেছি যে গণতন্ত্র, মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ইত্যাদি বিষয়ে যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছিল এবং যেটাকে অস্ত্র বানিয়ে আসলে সারা বিশ্ব শাসন করেছিল যুক্তরাষ্ট্র, বা করছে এখনও, সেই যুক্তরাষ্ট্রের সেই অস্ত্রাগারকে তিনি বলছেন বস্তা পচা পুরনো।
তো তিনি সেইটার রিপ্লেস কি দিয়ে করবেন সেটা এখনও তিনি পরিষ্কার করেননি, কিন্তু তিনি এই যাবতীয় নীতি অর্থাৎ সারা বিশ্ব যেই বিষয়গুলোতে একমত হয়েছিল সেই নীতিগুলোকে তিনি খারিজ করে দিচ্ছেন। একইভাবে এই বিষয়গুলোকে পশ্চিমাকরণ বলে আগে থেকে কিন্তু খারিজ করে আসছে রাশিয়া, চীন, তারপর ভারত, তুরস্ক। এই দেশগুলো কিন্তু আগে থেকেই এই ভাষ্যগুলোকে আগেই খারিজ করা শুরু করেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প যখন এই ভাষ্যটিকে নতুন করে আবার খারিজ করছেন, তখন বিষয়টি বলা যায় যে ওই গণতন্ত্র বলি, মানবাধিকার বলি, সেই সর্বজন স্বীকৃত সেই সংজ্ঞাগুলো আর হয়তো থাকছে না। প্রশ্ন হলো ইউরোপ কি তবে একলা হয়ে পড়ছে কিনা? ইউরোপের কি হবে? ইউরোপের প্রসঙ্গটি আসছে এই কারণে যে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি ইত্যাদি যেই প্রসঙ্গগুলো, যে চিহ্ন সমষ্টি ছিল স্নায়ুযুদ্ধ পরবর্তী পশ্চিমা রাজত্বের, সেইখানে এই পশ্চিমা বিশ্ব বা পশ্চিমা সভ্যতা কাঠামোটি আসলে গঠনই করা হয়েছিল এই ধরনের কিছু বিষয় দিয়ে। সেইটা ব্যক্তি স্বাধীনতা বলি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলি, গণতন্ত্র বলি, এই চিহ্ন সমষ্টি ছিল এইটার মুখ্য উপকরণ বা মুখ্য চিহ্ন। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই পশ্চিমা বিশ্বকে তিনি আর প্রোটেকশনে নিতে রাজি না। প্রোটেকশন কেন আসছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে নিরাপত্তা গ্যারান্টি পেয়েছিল ইউরোপ। যুক্তরাষ্ট্রের তরফ থেকে অর্থনৈতিক সহযোগিতা বলি বা সামরিক সহায়তা বলি, সব অর্থে গোয়েন্দা সহযোগিতা বলি, সব কিছু আসলে এই ইউরোপ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পেয়েছিল, এবং সেইখানে তারা এই বিষয়গুলোকে ব্যবহার করে নানাভাবে পরোক্ষ অর্থে হলেও বিশ্বকে শাসন করত। তো সেই যে বিশ্ব শাসন, সেই বিশ্ব শাসন এখন অনেকটাই তার স্তীমিত হয়ে গেছে। সে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের গ্রহণযোগ্য সমাধান চাওয়া নিয়ে রিয়াদের যে সর্বশেষ বৈঠকটি হয়েছে, যেটি আসলে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে, বা ওভাল অফিসে ভলোদিমির জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের যেই বাগবিতণ্ডা, এবং যেটা প্রায় কূটনৈতিক সব শিষ্টাচারকে ছাড়িয়ে গেছে, সেইটা এক ধরনের প্রমাণ বহন করে যে ইউরোপকে আর আগের মতো অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাথে বিশ্ব ধারণা বা পশ্চিমা সভ্যতা ধারণার সাথে যুক্তরাষ্ট্র আর একত্রে থাকতে রাজি নয়। তারা একটি মার্কিন সভ্যতা হয়তো প্রপোজ করছে, সেই মার্কিন সভ্যতা নিয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে যেতে চায়, সেই মার্কিন সভ্যতা প্রশ্নটিকে তারা আগে রাখতে চায়। এটাই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি। ফলে এই জায়গায় স্বাভাবিকভাবেই ইউরোপ আতঙ্কিত অবস্থায় আছে। ইউরোপ চিন্তা করছে তাহলে তার নিরাপত্তা গ্যারান্টি কে দিবে? যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই ন্যাটো জোটের প্রসঙ্গ এসেছিল, যেই ন্যাটো সামরিক জোট পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ এটার সাথে, সর্বশেষ সুইডেন, নরওয়ে, এরা এটার সাথে যুক্ত হয়েছে। সেই ন্যাটো জোট যুক্তরাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রকরণের দিকে যায়, যুক্তরাষ্ট্র যদি যুক্তরাষ্ট্র হয়ে ওঠে, তাহলে সেই ন্যাটো জোটের জোট হিসেবে থাকার বা সেইটাতে থাকা ইউরোপীয় রাষ্ট্রগুলো আসলে আগের মতো নিরাপত্তা গ্যারান্টি পায় না। ফলে আতঙ্কিত না হয়ে তার কোনো উপায় নেই। ফলে এইটারই প্রেক্ষাপটে তারা কিন্তু ইউক্রেনে নিজেরা এক ধরনের একজোট হয়ে, সর্বশেষ কিয়ার স্টারমার যেই বৈঠক লন্ডনে করেছেন, সেখানে কিন্তু ইউরোপে 18টি দেশ যুক্ত হয়েছিল। সে 18টি দেশ সম্মত হয় ইউক্রেনকে সহযোগিতা করার বিষয়ে, আর এদিকে যুক্তরাষ্ট্র কিন্তু সেই সহযোগিতা উইথড্র করে নিয়েছে। ফলে এই যে নতুন এক ধরনের গোলক তৈরি হচ্ছে, পশ্চিমা বিশ্ব যেই অভিন্ন একটা ধারণা ছিল, যুক্তরাষ্ট্র যেটা নেতৃত্বে ছিল, সেটার সাথে গোটা পশ্চিম একটা নিজস্ব ধারণা, যেটার সাথে রেনেসার ইতিহাস যুক্ত, যেটার সাথে ফরাসি বিপ্লবের ইতিহাস যুক্ত, সেইটার মধ্য দিয়ে প্রাপ্ত যেই ঐকমত্য বা যেই মানবাধিকারের প্রসঙ্গগুলো, সেই প্রসঙ্গগুলো বা যেই কূটনৈতিক শিষ্টাচার শব্দটা আমরা যে বললাম, সেই শিষ্টাচারের প্রসঙ্গগুলো, সেইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার আচরণ, নানা ভাষ্য, এগুলোর মধ্য দিয়ে খারিজ করে দিচ্ছেন। ফলে প্রশ্ন আসছে যে ইউরোপকে একলা হয়ে পড়ছে কিনা। এখানে খেয়াল করার বিষয় পশ্চিমা সভ্যতা ধারণাটির সাথে ইউরোপ যতটা জড়িত, যুক্তরাষ্ট্র ঠিক ততটা নয়। হ্যাঁ, ভাষাভাষী গোষ্ঠী, প্রায় সমরূপ ভাষা গোষ্ঠী, সেটার তরফ থেকে হয়তো এক ধরনের সংযোগ তাদের মধ্যে আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো সভ্যতা কেন্দ্রিক তারা দীর্ঘদিন ধরে খুঁজেছে, নানাভাবে খনন করেছে, কিন্তু গ্রিসের যেমন আছে, ব্রিটেনের যেমন আছে, ফ্রান্সের যেমন আছে, ইতালির যেমন আছে, পর্তুগালের যেমন আছে, তেমনটা কিন্তু যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্র তাহলে কিভাবে পশ্চিমা সভ্যতার কেন্দ্রিক যে ধারণা বা পশ্চিমা বিশ্ব যে ধারণা, সেটার নেতা হলো কিভাবে? নেতা হলো শেষ মুহূর্তে পার্ল হারবারের মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিয়ে শেষ পর্যন্ত টিকে যাওয়া এবং সেখানে বিজয়ী হওয়া, এবং সেখানে যে গোয়েন্দা তথ্য বা সামরিক অংশগ্রহণ, সেটার মধ্য দিয়ে যখন বিজয় হচ্ছে, তখন
তখন দেখা গেল যে বাকি পুরনো সাম্রাজ্য সবগুলো হচ্ছে ব্রিটেন, আমরা ব্রিটিশ ঔপনিবেশিকতার মধ্যে ছিলাম, ব্রিটেন এই অঞ্চল ছেড়ে চলে গেল, একের পর এক নানান সাম্রাজ্য থেকে নতুন নতুন দেশের জন্ম হলো, ফলে তারা খর্বশক্তি হলো, তারা যুদ্ধে অতিমাত্রায় বিনিয়োগ করে তারা প্রায় নিঃস্বপ্রায়। সেই সময় আসলে যুক্তরাষ্ট্র তার বিজয়গাথনটি ওই প্রেক্ষাপটে আসলে ওড়াতে পেরেছিল, এবং সেই পতাকাটি তাদের হাতে থাকার কারণেই পশ্চিমা বিশ্বের নেতা তারা হয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প সেই নেতার আসনটি ছেড়ে দিতে চাইছেন। তিনি বলছেন পশ্চিমা বিশ্ব, পশ্চিমা সভ্যতা নামক কোনো কিছু নয়, আমি বরং হচ্ছে আমেরিকাকে কেন্দ্র করে আমেরিকার বলয় আমি বাড়াতে পারি, কিন্তু এই আমেরিকার ধারণাটি হচ্ছে আমি প্রচার করব আমি আমেরিকান। এই যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গটি আসলে সামনে নিয়ে আসছে যে এই সভ্যতা কেন্দ্রিক সংঘাতের, অর্থাৎ এই যে চীনা সভ্যতা, ভারতীয় সভ্যতা যেটা নরেন্দ্রবাদী, হিন্দুত্ববাদী বা রাজত্বের কথা বলছেন, এরদোগান যেই অটোমান সাম্রাজ্য বা ইসলামী গৌরবের কথা দিয়ে যে সভ্যতার প্রচার করছেন, রাশিয়া যে সোভিয়েত ইউনিয়নের সাবেক সোভিয়েত ইউনিয়নের যে গৌরবের প্রচার করে যে সভ্যতার কথা বলছেন, সেই সভ্যতার সংঘাতটি আসলে কী রূপে প্রচার হবে? এক্ষেত্রে কি ডোনাল্ড ট্রাম্প এই সভ্যতার সংঘাতে বিজয়ী হওয়ার ক্ষমতা রাখেন কিনা, বা তার প্রশাসনের সেই সক্ষমতা আছে কিনা? এখন পর্যন্ত তিনি রাশিয়াকে কাছে টেনে যে ধরনের বার্তা দিয়েছেন, বা ভারতের সাথে ঘন ঘন বৈঠক করে যে ধরনের বার্তা দিচ্ছেন, তাতে মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনকে একপেশে করে দেওয়ার একটা চেষ্টা তো আছেই। সেহেতু বলতে হবে প্রাথমিক জায়গা হচ্ছে হ্যাঁ, মার্কিন প্রশাসনের এই সক্ষমতা এখনও আছে, সেটা লুপ্ত হয়নি, কিন্তু বিষয়টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি এতটা যুদ্ধংদেহী মোডে চলে যান, তিনি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, জুয়া খেলার যে প্রসঙ্গ নিয়ে তিনি আলোচনা করেছেন সেটা যদি বারবার উচ্চারণ করেন, এবং এই ধরনের বৈশ্বিক কাঠামোতে নানা ধরনের দেশের মানচিত্র নিয়ে তিনি যেই ধরনের মানচিত্র বদল করা যায় এই ধারণাটিকে তিনি যেভাবে সমর্থন করেছেন, সেটা যদি তিনি করতে থাকেন, তাহলে যুদ্ধ আসলে এড়ানো কি খুবই কঠিন হয়ে যাবে বলে মনে হয়, এবং সেক্ষেত্রে একটা বড় ধরনের সংঘাতের দিকে পৃথিবী এগোতে পারে। ধন্যবাদ দর্শক। পরের পর্বে আমরা এই যে কাঠামোগুলো নবায়ন হচ্ছে বা নয়া বিশ্ব ব্যবস্থা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা বোঝার চেষ্টা করব, এবং ওয়েস্ট বা পশ্চিমা বিশ্ব ধারণাটি আসলে কিভাবে লুপ্ত হচ্ছে, একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, সেটা একটু দেখার চেষ্টা করব। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।